স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। মুস্তাফিজ থেকে শুরু করে হালের জাওয়াদ আবরার সবাই থাকবে বিসিএল এ, অথচ কোনো চ্যানেলে দেখানো হবে না খেলা, মাঠে স্পন্সরেরও দেখা যাবে না। টুর্নামেন্ট আয়োজনে বিসিবির প্রশংসা জুটবে নাকি ব্যর্থতার কালিমা? অনাড়ম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচে কার গলায় উঠবে জয়ের মালা? ফয়সাল হাবিব জানাচ্ছেন বিস্তারিত। আগামীকাল থেকে রাজশাহী এবং বগুড়ায় শুরু হচ্ছে বিসিএল। এই ওয়ানডে টুর্নামেন্টে খেলবে জাতীয় দলের সব খেলোয়াড়। মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে মুস্তাফিজুর রহমান, আবার নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে তাসকিন আহমেদ, একই সাথে সদ্যই অনূর্ধ্ব 19 পেরিয়ে আসা ক্রিকেটাররাও খেলবে এই টুর্নামেন্টে, যারা পাবে প্রথমবার বড় ভাইদের সাথে খেলার স্বাদ। কিন্তু এই জাঁকজমক টুর্নামেন্টটা, মাঠের খেলায় তারকা সমৃদ্ধ টুর্নামেন্টটা লাইভ সম্প্রচার হবে না, কোনো টিভি চ্যানেল দেখাবে না, এমনকি মাঠ একদমই ফাঁকা, মাঠে কোনো ব্র্যান্ডিং নাই, না আছে কোনো স্পন্সর। এত তারকা সমৃদ্ধ একটা টুর্নামেন্ট এত সাদামাটা ভাবে কেন মাঠে গড়াচ্ছে? দেখেন, একদম শর্ট টাইম, এই শর্ট টাইমে আমাদের আমার কাছে যেটা মনে হয়েছে যে পাকিস্তান সিরিজের জন্য বেস্ট প্রিপারেশনটা কি হতে পারে সেই লক্ষ্যটাই ক্রিকেট বোর্ড করেছেন। প্রচারটা তো আসলে আপনারা করবেন, আপনারা করলে প্রচার হয়ে যাবে। মোহাম্মদ আশরাফুল যদিও দিয়েছেন তাড়াহুড়োর দোহাই, কিন্তু তাড়াহুড়ো করে আয়োজন করা হয়েছিল অদম্য টি-20 কাপও। সেখানে কিন্তু টিভি সম্প্রচার হয়েছে, মিডিয়া উপস্থিত ছিল, গ্ল্যামার ছিল, সাথে ছিল স্পন্সর। তাহলে বিসিএল এ কেন নাই? এটা কি বিসিবির অনীহা বলবেন, নাকি বলবেন বিসিবির ব্যর্থতা? সে যাই হোক, আমরা ম্যাচে ফিরি। প্রথম দিন রাজশাহীতে মাঠে নামছে সেন্ট্রাল জোন বনাম সাউথ জোন, যেখানে সাউথ জোনের একাদশে কিন্তু এক্সপেরিয়েন্সে ভরা। সেখানে আছেন মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মোহাম্মদ মিথুন, আবার একই সাথে মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়। অপরদিকে সেন্ট্রাল জোন খানিকটা তারুণ্য নির্ভর, যেখানে প্রধান ভরসা হিসেবে থাকবেন সাইফ হাসান, তার সাথে থাকবেন ক্যাপ্টেন মাহিদুল ইসলাম অঙ্কন, এবং একই সাথে থাকবেন নাইম শেখের মতো ক্রিকেটার। যদিও তাসকিন আহমেদ যোগ দিয়েছেন সেন্ট্রাল জোনের স্কোয়াডে, কিন্তু প্রথম ম্যাচে তাসকিন খেলবেন বলে কোনো খবর পাওয়া যায়নি। তবুও সেন্ট্রালের ক্যাপ্টেন মাহিদুল অঙ্কন তিনি কিন্তু দারুণ কনফিডেন্ট, বলেছেন তার দলের সবাই এক্সপেক্টর এবং প্রতিপক্ষকে নিয়ে তিনি ভাবছেনই না। আমার কাছে তো মনে হয় সবাই এক্সপেক্টার, কারণ এখানে যে 15 জন সিলেক্ট হয়েছে, ইভেন আমাদের ফুল টিম ম্যানেজমেন্ট, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষই চায় যাতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। ইভেন আমি প্লেয়ারদের প্রতি অনেক বিশ্বাস করি, সবাই এখানে ক্যাপাবল। ইনশাল্লাহ যে কেউই হোক, বা ইনশাল্লাহ আমরা টিম ওয়াইজ অনেক ভালো ক্রিকেট খেলতে পারবো। শর্ট টুর্নামেন্টে আমরা আসলে ওইরকমভাবে টাইম হয় না অন্য টিমের নিয়ে চিন্তা করার। আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের প্রসেস মেনটেন করে আমরা কীভাবে পারফরমেন্স করতেছি, সেটাই আসলে ইম্পর্টেন্ট। সেন্ট্রাল এবং সাউথের এই ম্যাচ শুধু দুই দলের মধ্যে একটা লড়াই নয়, এই দুই দলের যে বড় বড় ক্রিকেটাররা আছে তাদের জন্য খানিকটা প্রেস্টিজেরও ব্যাপার। কারণ তাসকিন আহমেদ নিশ্চয়ই চাইবেন না তার দল হেরে যাক মুস্তাফিজুর রহমানের দলের কাছে, একইভাবে মুস্তাফিজুরও চাইবেন না সেন্ট্রাল জোনের কাছে হেরে যেতে। এবং এই প্রেস্টিজের লড়াইয়ের বাইরেও ক্রিকেটারদের নিজেদের নতুন কোনো রোলে মানিয়ে নেওয়ার সুযোগ। এই যেমন মেহেদী হাসান মিরাজের কথা ধরুন। মেহেদী হাসান মিরাজ যখন থেকে ওডিআই ক্যাপ্টেন্সি পেয়েছেন, তখন থেকে ব্যাটিং অর্ডারে খানিকটা ওপরের দিকে খেলার টেন্ডেন্সি তার মাঝে দেখা গেছে। কিন্তু সাউথ জোনের কোচ মোহাম্মদ আশরাফুল তিনি বলেছেন তার চোখে মিরাজ একজন ভালো ফিনিশার এবং এই টুর্নামেন্টে মিরাজকে নম্বর 7-এই খেলতে দেখা যাবে। বিসিএল এ 4 দল হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হওয়ার কথা। বিসিএল টুর্নামেন্টটা একটা দুর্দান্ত টুর্নামেন্টই হওয়ার কথা। ঠিক পাকিস্তান সিরিজের আগে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য বিসিবি একটা ধন্যবাদ পাবে। তবে এত সুন্দর একটা টুর্নামেন্ট, এত বড় বড় ক্রিকেটারদের নিয়ে পরিপূর্ণ একটা টুর্নামেন্ট ঠিকঠাক মতো দর্শকদের কাছে না পৌঁছানোর, ঠিকঠাক মতো এই টুর্নামেন্টটা বিক্রি করতে না পারার দায়টাও কিন্তু বিসিবির নিতে হবে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম থেকে ফয়সাল হাবিব, ৭১। জানার ইস্যুতে অবশেষে একটা সিদ্ধান্ত পাওয়া গেল। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কিছুতে সম্পৃক্ত করবে না আর বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ নারী দলের সাবেক ক্রিকেটার জাহানারা আলম এক সাক্ষাৎকারে মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। এরপর অভিযোগ তদন্ত করে দেখতে বিসিবি তদন্ত কমিটি গঠন করে। সেই রিপোর্ট পাওয়ার পর 4 ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় মঞ্জুরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এবং সেটা পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি। জাহানারার করা 4টি নির্দিষ্ট অভিযোগের মাঝে 2টি অভিযোগের প্রমাণ না পেলেও বাকি 2টি অভিযোগের ক্ষেত্রে অসদাচরণের প্রমাণ পেয়েছে বলে জানায় বিসিবি।
পাল্লিকেলের মন্তর উইকেটে যেন টি-20 বিশ্বকাপে পুনর্জন্ম হলো ইংলিশদের। স্বাগতিক শ্রীলঙ্কাকে 51 রানে হারিয়ে সুপার 8-এ দারুণ শুরু করলো ইংল্যান্ড। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন সানাকা। পাওয়ার প্লেতে 37 রান তুলতেই 2 উইকেট হারায় ইংলিশরা। শেষ পর্যন্ত ফিল সল্টের 40 বলে 62 রানের ইনিংসে 146 রান তোলে ইংল্যান্ড। রান তাড়ার শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে 34 রানে 5 উইকেট হারিয়ে দিশেহারা হয়ে ওঠে স্বাগতিকরা। শেষ পর্যন্ত 16.4 ওভারে মাত্র 95 রানে গুটিয়ে যায় লঙ্কানরা। আর তাতেই তাদের বিপক্ষে টি-20তে টানা 12 ম্যাচ জয়ের রেকর্ড গড়ল ইংল্যান্ড। বিশ্বকাপের কো হোস্ট শ্রীলঙ্কা বেহাল। আয়োজনে নয়, মাঠের ক্রিকেটে ওরা ছন্নছাড়া। জিম্বাবুয়ের কাছে ধরা খাওয়ার পর সুপার 8-এর প্রথম ম্যাচে ইংলিশদের কাছেও পায়নি পাত্তা। বাটলারদের দেয়া 147 রানের টার্গেটে নেমে 95 রানেই প্যাকেট তারা। ক্যান্ডির পাল্লিকেলে থেকে সাইফুল রূপকের রিপোর্ট। সিকান্দার রাজারা দিয়েছিল জ্বালা, লঙ্কাদের যেন ভেঙে গেছে মাজা, সুখই খুঁজে পাচ্ছে না। ক্যান্ডির পাল্লিকেলেতে সিংহে সিংহে লড়াই। ইংলিশদের বলা হয় 3 লায়ন্স। লঙ্কান লায়ন্সরা একদম পাত্তাই পেল না। 51 রানের বড় ব্যবধানে হার। সেমিফাইনালে খেলার যে স্বপ্নটা অনেকটাই ভেঙে যাচ্ছে। বড় ব্যবধানে হার রান রেটও একটা ইস্যু হিসেবে কাজ করবে। অথচ এই মাঠে গত 16 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়েছিল লঙ্কানরা। তারা ফ্লাইং মুডে ছিল, মনে হচ্ছিল সেমিফাইনালে বা সুপার 8-এ তারা দাপট দেখিয়ে সেমিফাইনালে উঠবে। কিন্তু গ্রুপ স্টেজের শেষ ম্যাচটা কলম্বোতে গিয়ে খেললো 19 ফেব্রুয়ারি জিম্বাবুয়ের কাছে। রাজাদের কাছে বড় ব্যবধানে হার। ওই হারটা আসলে তারা মেনে নিতে পারেনি। তারা যে আত্মবিশ্বাসী ছিল সেটা একদম ভেঙে গেছে। তাদের একদম ছন্দ পতন হয়ে গেছে। দিন তিনেক পরে সুপার 8-এর প্রথম ম্যাচ কলম্বো থেকে ক্যান্ডিতে তাদের পয়া ভেন্যু তারা ভেবেছিল, কারণ অস্ট্রেলিয়াকে এখানে দারুণভাবে হারিয়েছিল। সেই পয়া ভেন্যুতে এসেও সেই ছন্দটা আর ফিরে পায়নি। ক্যাপ্টেন সানাকা এই সুপার 8-এর নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে। এরকম উইকেটে আগে ব্যাটিং নিলে দলের জন্য লাভ হতো। একটু স্পিন ধরছিল লঙ্কান 2 স্পিনার ভেল্লা লাগে এবং থিকসানা, দুজনেই 3টা 2টা 5টা উইকেট নিয়েছে। ইংল্যান্ড 146 রান করেছে, স্ট্রাগল করেছে। লঙ্কানটা টার্গেটে নেমে একদমই দাঁড়াতে পারেনি। উইল জ্যাক্স, ইংল্যান্ডের যে অকেশনাল অফ স্পিনার, তার বোলিংটাই আসলে বুঝতে পারেনি। উইল জ্যাক্সের স্পিনটা ধরেছে এখানে। আদিল রশিদ ভালো বোলিং করেছে, লিয়াম ডসন দুর্দান্ত বোলিং করেছে, অর্থাৎ স্পিনটা ভালো ধরেছে। সেই জায়গাটাতে লঙ্কানরা 100 করতে পারেনি। বলাই যায় যে টস জিতে যে আগে ব্যাটিং না নেওয়ার সিদ্ধান্তটা নিয়েছে সেটা বড় ভুল করেছে শ্রীলঙ্কার ক্যাপ্টেন। এবং দর্শকরা ম্যাচ শেষ হওয়ার অনেক আগেই বের হয়ে গেছে। যখন সানাকা আউট হয়েছে, যখন 8 উইকেট গেছে, তখনই বের হওয়া শুরু করেছে। খেলা শেষ হয়ে গেছে তখনও আসলে বের হচ্ছে এবং সবার চোখে মুখে একটা হতাশা, আক্ষেপ আমরা দেখছি। কারণ সানডে ছুটির দিন 35,000 দর্শক ধারণ ক্ষমতা স্টেডিয়ামে, প্রায় 32,000 লঙ্কান দর্শক মাঠে ছিলেন। কিন্তু শেষে হতাশা, তারা দলের কাছ থেকে সেরকম আসলে ফিডব্যাকটা পায়নি। শ্রীলঙ্কা 51 রানের বড় ব্যবধানে হেরে এখন বড্ড চাপে আছে। শ্রীলঙ্কার পরের 2 ম্যাচ ক্যান্ডি থেকে 4 ঘন্টা ট্রাভেল করে কলম্বোতে গিয়ে খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। তারপর আবার 4 ঘন্টা ট্রাভেল করে এই ক্যান্ডিতে এসে খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। অর্থাৎ শ্রীলঙ্কার জন্য সামনের 4-5 দিন অনেক স্ট্রাগল পিরিয়ড যাবে। কারণ এমনিতে তারা ব্যাক টু ব্যাক হেরে জিম্বাবুয়ের কাছে, তারপর ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে তারা চাপে আছে। ভক্তরা বাড়ি ফিরছে মন খারাপ করে। সাইফুল রূপক, 71, ক্যান্ডি, শ্রীলঙ্কা। শিরোপার খুব কাছে গিয়েও শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশ এ দল। এশিয়া কাপ রাইজিং স্টার্স ওমেনের ফাইনালে 135 রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে 40 রানে হেরে যায় ফাহিমা খাতুনের দল। 19 ওভার 1 বলে 88 রানে গুটিয়ে যায় ইনিংস। লক্ষ্য খুব বড় ছিল না। পাওয়ার প্লেতে 36 রান তুলে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল বাংলাদেশকে, কিন্তু ম্যাচ ঘুরে যায় মাঝের ওভারগুলোতে। শামিমা সুলতানা করেন 20, শারমিন সুলতানা 18, দুজনের 25 রানের জুটি ছিল সর্বোচ্চ। এরপরই ধস, শেষ 55 বলে 40 রানে হারায় 7 উইকেট। ভারতের লেগ স্পিনার প্রেমার রাওয়াত 12 রানে 3 উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এর আগে বল হাতে দাপট দেখান অধিনায়ক ফাহিমা। 25 রানে 4 উইকেট তুলে ভারতকে চাপে ফেলেন। তবে রাধা যাদবের 36 আর তেজাল হাসাবিনসের 34 বলে ঝকঝকে অপরাজিত 51 রানের ইনিংসে শেষ দিকে ম্যাচ বের করে নেয় ভারত। বাংলাদেশে এখনো অনেকের চোখে শখ খেলাধুলা, সময় কাটানোর মাধ্যম, কিন্তু এবার সেটাকে পেশা বানানোর বড় ঘোষণা। সরকার বলছে বদল আসছে, শুরুটা হবে একেবারে স্কুল থেকে। তবে প্রশ্ন উঠছে, কাঠামো ভেঙে পড়া অবস্থায় কতটা সম্ভব এই রূপান্তর?
পরিকল্পনা কতটা বাস্তব আর কতটা কাগুজে? জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বসে সেই সমস্যার ভেতরে ঢুকেই সমাধানের কথা জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আরো জানাচ্ছেন হাসান সজীব। ফাইল ভর্তি স্বপ্ন আর বদলের নকশা হাতে জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। খেলাধুলা আর শখের বিষয় নয়, এবার সেটাকেই গড়া হবে পেশা হিসাবে। সেই রূপরেখাতেই এগোচ্ছে সরকার। প্রত্যেকটি বাবা মা চায় তার সন্তান লেখাপড়া করে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যারিস্টার হবে, খেলোয়াড় হবে, এই কথা কিন্তু কেউ বলে না। বাট আমি চাই যে আমরা সেই শুরুটা করতে চাই যে প্রত্যেকটি বাবা মা যাতে তাদের সন্তানকে একজন খেলোয়াড় হিসেবেও যাতে প্রতিষ্ঠিত করতে পারে, সেই স্বপ্ন নিয়ে যাতে তারা কাজ করে। বাংলাদেশে খেলাধুলাকে ক্যারিয়ার ভাবা এখনো অনেকের কাছে দুঃস্বপ্ন, কারণ বাস্তবতা নির্মম। হাতে গোনা কয়েকটি ডিসিপ্লিন ছাড়া বেশিরভাগ ফেডারেশন কার্যত অকার্যকর। সাফল্যের চেয়ে ব্যর্থতার গল্পই বেশি। এই ভাঙা কাঠামো নিয়েই কি তৈরি হবে পেশাদার ক্রীড়া ব্যবস্থা? ইতিমধ্যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, এবং সেটারও বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করছি যে কোন ক্রাইটেরিয়ায় কিভাবে আমরা সেটাকে প্রত্যেকটি খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে এসে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই। নিজের সাবেক খেলোয়াড় হওয়ায় দেশের ক্রীড়াঙ্গনের দুর্বল জায়গাগুলো ভালো করে চেনেন আমিনুল। তাই সমস্যার ভেতরে ঢুকেই খুঁজছেন সমাধান। শুরুটা করতে চান একেবারে প্রাথমিক স্তর থেকে, চতুর্থ শ্রেণী থেকে বাধ্যতামূলক খেলাধুলা। চতুর্থ শ্রেণী থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই, এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে, শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে কথা বলে আমরা সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। পাশাপাশি সেখানে কোন কোন ইভেন্টকে আমরা গুরুত্ব দিব সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা হয়েছে। সেটা আলোচনার মাধ্যমেই আমরা আমাদের ফুটবল, ক্রিকেট, হকি থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল যে খেলাগুলো রয়েছে, যে খেলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সাব গেমস কিংবা এশিয়ান গেমস কিংবা ভবিষ্যতে অলিম্পিকে ভালো কিছু করার যে কর্ম পরিকল্পনা বা চিন্তাভাবনা, আমাদের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই শুরুটা আমরা করতে চাই। আমরা বলবো না যে এটা রাতারাতি আমরা করে ফেলতে পারবো, বাট আমরা শুরুটা করতে চাই। দেশ জুড়ে খেলাধুলার মাঠের বড্ডই অভাব। শিশু কিশোরদের বেড়ে উঠতে শুরুতেই বাধা পেতে হয় মাঠ নিয়েই। তবে সমাধানের কথা ভেবে রেখেছেন আমিনুল। সিটি কর্পোরেশন থেকে শুরু করে আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে যে খেলার মাঠের যে অভাব, সেগুলো আমরা সংশ্লিষ্ট প্রত্যেকটি জেলার ডিসিদের সাথে কথা বলে কিভাবে আমরা দ্রুত এই খেলার মাঠ তৈরি করে আমরা যাতে আমাদের ওই এলাকার তরুণ এবং যুবকদের জন্য খেলার মাঠ উন্মুক্ত করে দিতে পারি, সেই পরিকল্পনাগুলো আমরা নিব। চেয়ার বদলায়, প্রতিশ্রুতি বদলায়, তবু বদলায় না ক্রীড়াঙ্গনের ভাগ্য। তবে এবার ভিন্ন সুর, নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য। খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে পারে আগামী প্রজন্ম। এই বার্তাই ছড়িয়ে দিতে চান আমিনুল। হাসান সজীব, একাত্তর। ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক আমিনুল হককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশন। রবিবার ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আর্চারি ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। দেশের ক্রীড়াঙ্গনে শুরু হচ্ছে নতুন অধ্যায়, এর ধারাবাহিকতায় আর্চারিকে এগিয়ে নেওয়ার আশ্বাস দেন আমিনুল হক। প্রতিমন্ত্রী জানান, অলিম্পিকের মতো বড় মঞ্চে পদক জয় করতে হলে প্রয়োজন উন্নত প্রশিক্ষণ। তাই আর্চারি ফেডারেশনকে সব ধরনের নীতিগত ও অবকাঠামোগত সহযোগিতা দিতে প্রস্তুত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আসলে যে কথাটা হয়েছে, বাংলাদেশে একটা এক্সেলেন্স সেন্টার আর্চারি করা দরকার। সেটা ওয়ার্ল্ড আর্চারি এশিয়া অতপ্রতভাবে যতটুকু সম্ভব সহযোগিতা করবে। সরকারের কাছে আমি, বিশেষ করে ক্রীড়া প্রতিবন্ধী মহোদয়ের কাছে আমি অনুরোধ করেছি যে একটু ব্যবস্থা করে দেওয়া যায়। আমি জাস্ট প্রশাসনিক এবং দাপ্তরিক সহযোগিতাটা চেয়েছি। অলিম্পিকে মেডেল পেতে গেলে নিরবচ্ছিন্ন প্রশিক্ষণের প্রয়োজন হয়। মন্ত্রী মহোদয় যে জিনিসটা আমাকে জোর দিয়ে বলেছেন, ইনশাল্লাহ আমি প্রতিষ্ঠাতা হিসাবে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসাবে আমি যতটুকু দায়িত্ব পালন করেছি, বাংলাদেশের আর্চারি ব্যাপক উন্নত হয়েছে। আমাদের সময়ে আপনার অ্যাডহক কমিটি গঠনের পূর্বে প্রায় 42টার স্বর্ণপদক আমরা পেয়েছি, এবং সিলভার এবং ব্রোঞ্জের কোনো অগণিতভাবে পেয়েছি আমরা।
এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।